D8 সম্মেলনে যোগ দিতে মিশরে প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের ঘোষণা প্রেস সচিবের। আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়, শেষ হবে ২৬ ডিসেম্বর। প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনের অনুরোধ মন্ত্রণালয়ের। নানা সংকটে জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সেবা বঞ্চিত দক্ষিণের কয়েক জেলার মানুষ, বিপাকে কর্তৃপক্ষ। এবং হাড় কাঁপানো শীতে জবুথবু কয়েক জেলার জনজীবন। দিনের বেশিরভাগ সময় মেলে না সূর্যের দেখা, বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। D8 সম্মেলনে যোগ দিতে রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আর প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ২০২৬ সালের ৩০ জুন বা আশপাশের সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের কথাও বলেন তিনি। আরও জানাচ্ছেন মেজবা রহমান। অন্তর্বর্তী সরকার গঠনের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে। নির্বাচনী মনোভাব থাকলেও প্রয়োজনীয় সংস্কারে বেশি গুরুত্ব দেয় বর্তমান সরকার। তবে ১৬ ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একই কথা বললেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান ২০২৬ সালে জুনের মধ্যে নির্বাচন হবে, সম্ভব হলে আগামী বছরের ডিসেম্বরেও করা যেতে পারে। আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে ২০২৬-এর জুনের ৩০ তারিখের মধ্যে। শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে তা খুব একটা ভালো অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে। জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতারা ছাড় পাবে না বলেও জানান তিনি। যারা এগুলাই জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যে হোক, তাদের বিচার হবে। এদিকে ১১তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। অর্থনৈতিক উন্নয়নে এসএমইস গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এসএমইস গুলোকে আরো কিভাবে কাজে লাগানো যায়, আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনতে, সে বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের তৃতীয় বিদেশ সফরে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা জানিয়েছেন প্রেস উইং। ইউথ এবং এসএমইস ইন শেপিং দ্য ইকোনমি, এই দুইটাই আমাদেরও এজেন্ডা। আমাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই দুটো নিয়ে মূলত আলোচনা হবে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেয়া নয় প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪ জনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধান হবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। দুদক সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ ৯ প্রকল্পে দুর্নীতি হয়েছে। আগামী বছরের হজযাত্রী নিবন্ধনের সময় ফের বাড়ানো হয়েছে। ৮ দিন বাড়িয়ে আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শেষবারের মতো হজ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজ যাত্রীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সি ও হজ যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় সময় বৃদ্ধি করা হয়েছে। এরপর আর কোনো সুযোগ থাকবে না। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কয়েক জেলার মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা নিতে আসে এখানে, কিন্তু জনবল সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির সেবাদান কার্যক্রম। এতে সেবা দিতে গিয়ে বিপাকে পড়ছে কর্তৃপক্ষ। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 1324 জন রোগী এখানে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত অক্টোবর-নভেম্বর মাসেই ভর্তি ছিল 800-র বেশি। এই সময় মৃত্যুবরণ করেছে 47 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1228 জন। বর্তমানে হাসপাতালটিতে 54 জন রোগী ভর্তি রয়েছে। মেডিকেল প্রশাসন বলছে, হাসপাতালটিতে সবসময় ধারণ ক্ষমতার 5-6 গুণ রোগী থাকে। এই কারণে ডেঙ্গুর প্রকোপ থাকা সত্ত্বেও এই রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা সম্ভব হয়নি। আমরা বানারীপাড়ায় ছিলাম, সেখান থেকে এখানে আসছি। এখানে ডেঙ্গু বলে শনাক্ত করছে। 3 দিন যাবত এখানে আছি। লোকবল কম থাকার কারণে চিকিৎসা কিছুটা বিঘ্নিত হচ্ছে, কিন্তু তারপরে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে রোগীরা সুন্দরভাবে সেবা পায় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। বরিশাল নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণে এখানে ডেঙ্গু রোগের আক্রান্তের সংখ্যা বেশি বলেও জানালেন এই কর্মকর্তা। নদী বেষ্টিত অঞ্চলে সাধারণত পানি জমে টমে থাকলে তখন এখানে ডেঙ্গুর যে এডিস মশার তাদের ডিম পারে এবং ওইটার থেকে বেশি হয়। আমাদের হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে 6 গুণ বেশি। তো ডেঙ্গু আসলে আমরা আলাদা ওয়ার্ড করেও লাভ হয় না। পরে ডেঙ্গু রোগী আমরা প্রায় সকল ওয়ার্ডেই আমরা কম বেশি দিয়েছি। চিকিৎসা দিতে আসলে অনেক বেশি পরিমাণে পেতে হচ্ছে। নানা সমস্যার মধ্যেই ডেঙ্গু সহ সব রোগীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 2 জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে। বুধবার ভোরে এ সংঘর্ষ হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। দেশের বিভিন্ন জেলায় ঝেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু পঞ্চগড়, দিনাজপুর ও পটুয়াখালীর জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকে কুয়াশায়। তীব্র ঠান্ডায় ভোগান্তি পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের প্রকোপে এসব জায়গায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেলের পরে কমতে থাকে তাপমাত্রা। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে ভোগান্তি পোয়াচ্ছে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষ। যার কারণে কাজ কাম হয় না, ইনকাম বন্ধ হয়ে গেছে। হিমেল বাতাসটা বেশি হওয়ার কারণে আমাদের শীতের প্রকোপটা বেড়ে যায়। সন্ধ্যার আগেই 4টা বাজার সঙ্গে সঙ্গে আমাদের এখানে মানুষ দাঁড়ায় থাকতে পারে না, সবাই ঘরে চলে যায়। বাচ্চাকে পাতলা বমির জন্য ঠান্ডার কারণে লাগছে, এই জন্য হসপিটালে নিয়ে আসছি। শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বয়স্ক ও শিশুদের প্রতি বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সর্দি, কাশি, জ্বর এবং ডায়রিয়া। প্রতিনিয়ত প্রয়োজনে প্রায় 300 থেকে 350 রোগী আসতেছে। তারা সেবা নিয়ে চলে যাচ্ছে। যারা বেশি অসুস্থ তাদেরকে ইনডোরে ভর্তি করা হচ্ছে এবং প্রয়োজনীয় সেবাদানের পর সেই রোগীদের উপদেশ সহকারে ছুটি দেওয়া হয়েছে। পটুয়াখালীতে ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। কুয়াশার জন্য বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের মানুষ, গভীর সাগরে অবস্থানরত জেলেরা। এছাড়া কৃষিকাজেও চরম বেগ পেতে হচ্ছে কৃষকদের। যে অবস্থা শীতের এবং কুয়াশার নিয়ে তো খুব আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ খুব অসহায় আছি। শীতে ধরেন দেখা গেছে নামতে অনেক কষ্ট হয়, তারপরে নামা লাগে পেটের দায়। জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে এইভাবে গাড়ি চালাই একটু সম্ভব না। এদিকে দিনাজপুরের তাপমাত্রা কমে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। বিপাকে পড়ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। শীতের খবর জানতে যাব পঞ্চগড়ে। সেখানে রয়েছেন জামিল চৌধুরী ডলার, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। ডলার নিশ্চয়ই যুক্ত হতে পেরেছেন আমার সঙ্গে। জানতে চাই যে শীত পরিস্থিতি কেমন দেখছেন আপনার এখানে? এখানে শীত আসে সবার প্রথমে, আবার যায় শেষে, এবং হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এই জেলায় শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে এবং গত 2 দিন থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। গতকাল সূর্যের দেখা মিলল, আজকে সূর্য উঠেছে, সূর্যের তীব্রতা তেমন একটা নেই।
কখনো কখনো হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। শীতের কারণে ছন্দপতন ঘটেছে প্রাকৃতিক সবকিছু মানুষের। এবং এখানে যে জিনিসটি আমরা বলতে পারি যে শীতের এই সকালে মানুষ ঘর থেকে বের হয় একটু দেরিতে এবং দোকানপাটগুলো একটু দেরিতেই খুলতেছে। এবং গতকালকে এখানকার তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস, আজকের তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন যে ছিন্নমূল অসহায় মানুষের জন্য পঞ্চগড়ে 10,000 কম্বল 5 উপজেলা ব্যাপী বিতরণ করা হয়েছে এবং ওনারা নতুন করে আরো চাহিদাপত্র পাঠিয়েছেন। এ জেলার সচেতন নাগরিক সমাজ মনে করেন যে সরকারি বেসরকারি পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য বেশি করে কম্বল দিয়ে এই অঞ্চলের শীতকালীন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে সকালবেলা মানুষ শীতের সবজি নিয়ে কাজকর্ম করে এবং কনকনে ঠান্ডা হওয়ার কারণে এই অঞ্চলের মানুষগুলো একটু কাজেও যেতে পারতেছে না। এবং এখন যেই সমস্যাগুলি যে শীতকালীন এই যে গম, আলু, সরিষা এই যে আবাদগুলো, এগুলো সময় মতো যদি মানুষ করতে না পারে ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে যদি করতে না পারে, তাহলে এই মৌসুমের ফসলগুলি এগুলি ঠিক করে মানুষ ঘরে তুলতে পারবে না। বলি এই ছিল শীত নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। জি, জামিল চৌধুরী ডলার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ। পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার প্রতিটি স্পটই যেন দেশ বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। এখানকার নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। পদ্মা সেতুর কারণে পর্যটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে দ্বিগুণ। আগামীতেও রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। গৌতম হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানে রয়েছে লাল কাঁকড়ার চর, ঝাউবন সহ বিভিন্ন দর্শনীয় স্থান। প্রতি বছর এ সময়টাতে এসব গুরুত্বপূর্ণ স্পট পর্যটকদের বিচরণে মুখর থাকে। কুয়াকাটা সমুদ্র এই অঞ্চলে আসা খুব কম হয়, তো এবারে আমি খুবই মুগ্ধ, খুবই দারুণ একটা জায়গায় আসছি। আসলে কুয়াকাটার প্রতি আমাদের একটা অন্যতম আগ্রহ আছে, আকর্ষণ আছে। কারণ কুয়াকাটা এসে যে আনন্দটুকু পাই, যে মজাটুকু পাই, এটা আর কোথাও পাওয়া যায় না। কুয়াকাটার সমুদ্র এখন দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে সূর্য এখন ডুবে যাওয়ার সময় হয়েছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা যে এটা দেখার জন্য আসলে এখানে দিনের পর দিন থেকে যাওয়া যায়। কুয়াকাটার সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা আমাদেরকে টানে। আসলে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা না ঘুরলে বা না দেখলে বোঝা যাবে না। প্রতি সপ্তাহে হাজারো পর্যটকের জন্য প্রস্তুত থাকে হোটেল, মোটেল এবং রিসোর্ট। বিগত বছরের রেকর্ড ভেঙে চলতি বছর পর্যটক আগমন বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বর্তমানে পর্যটকদের মৌসুম, এটা শীতের সিজনে সাধারণত পর্যটক বেশি আসা যাওয়া করে। শীত মৌসুমে পর্যটক বাড়ছে, বেচা বিক্রিও আমাদের বাড়ছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা বিধানে এখানে আমাদের উপজেলা প্রশাসন, পৌরসভা কুয়াকাটা এবং টুরিস্ট পুলিশ, থানা পুলিশ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। চলমান পর্যটন মৌসুমে পর্যটকের সমাগমে বাণিজ্যিকভাবে গতিশীল হবে কুয়াকাটা, এমন প্রত্যাশা পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গত 24 ঘন্টায় গাজা জুড়ে আরও 31 জন নিহত এবং 79 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জি সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শিরোনাম পড়ে এসে আমরা আলোচনায় যাব। আমরা জানিয়ে দিব শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে। প্রথম আলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট। নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে
59 কোটি টাকা অপচয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনীর 4 অনুচ্ছেদ বাতিল। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। 8 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকাতে এক প্রধান উপদেষ্টার। শিরোনাম ছিল ইত্তেফাকের, রয়েছে সমকাল। তারা শিরোনাম করেছে ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট। হাসিনা, রেহানা সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক। বাংলাদেশ প্রতিদিন, ফিরছে তত্ত্বাবধায়ক গণভোট, হাইকোর্টের ঐতিহাসিক রায়। 9 প্রকল্পে হাসিনা পরিবারের লুট 80,000 কোটি টাকা। যুগান্তরের শিরোনাম দেখব ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে, 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল। বণিক বার্তার শিরোনাম 2024 সালে বাংলাদেশি টাকা এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। দ্য ডেইলি স্টার, হাইকোর্ট স্ক্র্যাপস পার্ট দ্যাট অ্যাবলিশড কেয়ারটেকার সিস্টেম। জি, সংবাদ শিরোনামগুলো আমরা অল্প সময়ের মধ্যে দেখে নিলাম। একটি শিরোনাম সবাই করেছে, সেই সাথে আরও 2-1টি শিরোনাম আছে। আমি ওই শিরোনামটা ধরে যদি আসতে চাই, আপনি জানেন বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি ফিরল গতকালকে, হাইকোর্ট সেটি রায় দিয়েছে। আপনার মতামত জানতে চাই। এখনো ধন্যবাদ আপনাকে। এক পুরোপুরি ফেরেনি, আরও একটু বাকি আছে। এটি নিয়ে অ্যাপেলেট ডিভিশনে জি রিভিউ হবে। রিভিউয়ে যদি পক্ষে রায় আসে তো ধরেই নেওয়া যায় এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা জানি যে 13 বছর আগে পতিত সরকার এই রাষ্ট্র ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। সেই বাতিলের সিদ্ধান্ত মানে বিলুপ্ত করেছিল, বিলুপ্তের সিদ্ধান্তকে বাতিল করা হলো গতকাল। এটি যদি শুরু থেকে বলি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপটটা, এটি আরেক স্বৈরাচার, আমরা জানি সবাই, এরশাদ আন্দোলনের মুখে যখন ক্ষমতা ছাড়তে বাধ্য হন, ওই সময় 3টা জোট ছিল। 3 জোটের রূপরেখার ভিত্তিতে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আসা হয়েছিল। এবং আমাদের মতো এই উন্নয়নশীল দেশে এবং যেখানে কি বলবো, এটা বংশধারার রাজনীতি চলে, পারিবারিক রাজনীতি চলে, সেই রকম দেশের জন্য এই ব্যবস্থাটি ছিল খুব জুৎসই এবং সাধারণ মানুষের পছন্দ ছিল ব্যবস্থাটি। তো কয়েক দফায় কয়েক দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ চিন্তা করলো যে এটি বাতিল না করলে পাকাপোক্ত করা যাবে না, চিরস্থায়ী করা যাবে না। সেটি ছিল তার ধারাবাহিকতা। তো গতকাল এটি নিয়ে হাইকোর্টে রিট ছিল, গতকাল ঐতিহাসিক রায় হয়। রায়ের মাধ্যমে আপনার 4টি ধারা, পঞ্চদশ সংশোধনীর 4টি ধারা বাতিল করা হয়, যে 4 ধারার মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসছে এবং সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা ফিরে আসছে। আমরা এও জানি যে এই সরকারের আরও কিছু কার্যক্রম ছিল, যেখানে বলা ছিল, খুব কায়দা করে বলা ছিল যে সংবিধানে তারা কিছু সংশোধনী নিয়ে এসেছিল, যেগুলো মানে পরবর্তীতে আর কোনো সংশোধন করা যাবে না, এইরকম কিছু ব্যবস্থা নিয়ে। তো সেই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে গণভোট পদ্ধতি থাকছে। যদিও এটাকে কিভাবে সাধারণ জনগণ তো নিঃসন্দেহে ইতিবাচকভাবে দেখছে, এটা বলারই অপেক্ষা রাখে না। কারণ যেমন আরও একটি বড় রাজনৈতিক দল, আমরা জানি বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকেও দাবি আছে যে 2 মেয়াদের বেশি কোনো সরকার পরপর ক্ষমতায় নয়। এটিকেও ব্যক্তিগতভাবে আমি স্বাগত জানাই। 2 মেয়াদের তাহলে যেটি হয় যে একটি দল যখন ক্ষমতায় থাকে তাদের নিজেদের যে শৌর্য বীর্য সেটিকে প্রতিষ্ঠিত করতে পারে। 2টা মেয়াদ যথেষ্ট সময় কাজ করার জন্য। জি, 2 মেয়াদের বাইরে সময় চলে গেলে তখন চলে আসে ক্ষমতার দম্ভ, ক্ষমতা স্থায়ী হওয়ার একটা অহমিকা, যেটা আমরা পিছনে দেখে আসছি। এক্স্যাক্টলি, তারও পিছনে দেখে আসছি। তো এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে এই সিদ্ধান্ত আমাদের দেশের রাজনীতির জন্য ভীষণ ইতিবাচক ভূমিকা রাখবে এবং গণতন্ত্রের উত্তরণে এটি খুব সহায়কভাবে কাজ করবে আমি মনে করি। নিশ্চয়ই। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। অর্থাৎ 8 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এগুলো তো আমরা আলোচনা করছিলেন, সেই আলোচনারই একটি পতিত সরকারের আর একটি কর্মফল এবং একটু ব্যতিক্রম এইখানে যে সরাসরি মানে এতদিনের আলোচনার মধ্যে প্রধানমন্ত্রীর নামটা, দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নামটা খুব জোরালোভাবে উচ্চারিত হয়নি।
এটি সম্ভবত আমার জানা মতে এটিই প্রথম ঘটনা। তো 8টা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা 4 জনের নামে, হ্যাঁ, বড় আপা ছেলে, ছোট আপা মেয়ে। তো এগুলো দুঃখজনক ঘটনা, এটি নিয়ে বর্ণনা দেওয়ার কিছু নেই, বলার কিছু নেই। মাত্র 8টা প্রকল্প, একটা প্রকল্প আপনার কত বড় আর্থিক আকার হতে পারে যে যেখান থেকে 10,000 টাকা এক একটা প্রকল্প থেকে 10,000 কোটি টাকা, মানে 8টা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা সরিয়ে নেওয়া। এরপরে কি ওই প্রকল্পে আদৌ কোনো কিছু হতে পারে? আরও একটি শিরোনাম আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রথম আলোতে একটি শিরোনাম আছে যে ওই যে নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে 59 কোটি টাকা অপচয়, বিমানবন্দর সড়কের বিমানবন্দর সড়ক সৌন্দর্য বর্ধনের জন্য যেখানে 59 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিভাবে দেখবেন বিষয়গুলো? যাত্রী ছাউনি তৈরি করা, যাত্রীদের জন্য হয়তো বিনোদনের জন্য একটা টেলিভিশন সেট সেখানে সেট করা, একটু বসার ব্যবস্থা করা, কি এমন আর কি কি সৌন্দর্য, রাস্তাগুলোতে হয়তো ডিভাইডারগুলোতে একটু ফুলের গাছ লাগানো, কিন্তু সেটিও কি হয়েছে? কিছুই, কোনো কিছুই হয়নি, নাই 59 কোটি টাকা। এইভাবেই তো পদে পদে স্তরে স্তরে দুর্নীতি হয়েছে, যেটা আমাদেরকে পিছিয়ে রেখেছে দুঃখজনকভাবে। আসলে এই যে মানে এই লেভেলের দুর্নীতি যেন আর না হয়, জনগণ তো সেটি চায়, খুব করে চায়, একদম সব পেশা শ্রেণীর পেশার মানুষই চায়। আসলে যদি তাই না হয় তাহলে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে যাওয়া তো সম্ভব নয়, যেতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডিএইচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে গেছেন। জি, আমরা জানি উনি, হ্যাঁ, এটা গত সন্ধ্যায় তার প্রেস সচিব এটা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলন করেই জানিয়েছেন। এবং আমরা যতটুকু জানি উনি মধ্যরাতে, রাত 1টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দিয়েছেন। এতক্ষণে তিনি পৌঁছেও গেছেন নিশ্চয়ই মিশরে। তো হয়তো আমরা এরপরে আরও আপডেট পাবো যে সেখানে তিনি কোন বিষয় নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, কি কি তুলে ধরবেন, সেটা আমরা জানতে পারব। এটি মানে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক বা আন্তর্জাতিক যে সম্মেলন, সেই ইস্যুগুলো নিয়ে এটি ধারাবাহিকভাবে উনি গিয়েছেন। আমরা প্রত্যাশা করি ভালো কিছু হোক। যুগান্তর একটি শিরোনাম দেখছি যে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে, 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। এটি খুব, আমি মনে করি যে ট্রাইব্যুনাল একেবারে যথাযথ একটি উদ্যোগ নিয়েছেন। যদিও আরও অনেকেই আছেন এইরকম, তার মধ্যে আলোচনার শীর্ষে আছেন বরাবরই ওবায়দুল কাদের নিয়ে। তাকে নিয়ে রহস্যও আছে বরাবরই, মানে 5 আগস্টের পর থেকেই তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, দেশে আছেন না বাইরে আছেন। হ্যাঁ, আপনার গণমাধ্যম না ঠিক সামাজিক মাধ্যমে ছবি আসলো তিনি দুবাইয়ে, হ্যাঁ, ঘুরছেন, নানান জায়গায় নানান কথা, এবং সবাই ধরে নিয়েছিল যে উনি আর দেশে নাই। কিন্তু তো এটা নিঃসন্দেহে ট্রাইব্যুনালের ভালো উদ্যোগ, কারণ জাতি জানতে চায়, মানুষকে এটি জানাতে হবে। মানুষের সাথে আর কত মানুষ প্রতারণার, দুর্নীতির শিকার হতে হতে, অন্যায় অবিচারের শিকার হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এটিও চরম একটি অন্যায়। এই ঘটনার 5 আগস্টের পরবর্তী সময়ে, হ্যাঁ, উনি কোথায় কী অবস্থায় ছিলেন একদিনের জন্যও জানা যায়নি। এখন আমরা জানছি যে উনি দেশ ছেড়েছেন। তো কিভাবে, কার পৃষ্ঠপোষকতায়, ওনার চেয়ে অনেক নিচের স্তরের জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা অনেকেই ধরেন অবৈধ পথে ভারতে পাড়ি জমাতে গিয়ে ধরা পড়েছেন। হ্যাঁ, তাদের খবরটা জানা গেছে, চলে গেছে অথবা চলে যেতে যে অ্যারেস্ট হয়েছে। তো ওবায়দুল কাদের উনি তো এত ফেলনা না, অচেনা না। হ্যাঁ, উনি বিশ্ব ফিগার, জাতীয় মানে পাবলিক ফিগার, মানে সারা দেশের মানুষ। উনি কিভাবে দেশের সীমা ক্রস করলেন, এখানে কারা আপনি মনে করেন যে উনি সহ আরো অনেকে হয়তো এখনো থাকতে পারে, এটা ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রকাশে আসলো, এখানে পৃষ্ঠপোষকতা কাদের থাকতে পারে? এই জায়গাটি বলা একটু কঠিন। তবে মানে আমরা প্রথম দিকে যেটি জেনেছি যে যারা বিভিন্ন জায়গায় আছেন, আইএসপিআর থেকে একটি তথ্য দিয়ে জানানো হয়েছিল যে 629 জন মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে বিভিন্ন ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তো উনি সেখানে ছিলেন কিনা সেটারও কোনো স্পষ্ট ঘোষণা ছিল না। সুতরাং ওনার এই দেশ ছাড়ার নেপথ্যে কার ভূমিকা আছে, যদিও ট্রাইব্যুনাল এটি জানতে চেয়েছেন, আমরা আশা করি যে এটা খোলাসা হবে। এখানে যেটি একটি বিষয় স্পষ্ট হয় যে বা যারা হচ্ছে এরকম ফিগার, যাদেরকে পালিয়ে যেতে হবে অন্য দেশে, তারা হয়তো যেখানে ছিল
তারাই হয়তো তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, প্রশ্রয় দিয়ে রেখেছে হয়তো মানে সে সীমান্তের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় ছিল, অচেনা কোনো একটা পরিবারে, সেখানে সে হয়তো আত্মগোপনে ছিল। কিন্তু এইভাবে আমরা জানতে পেরেছি যে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, এবং তার মধ্যে ওবায়দুল কাদেরের নাম ছিল যে উনি হয়তো নিশ্চয়ই পরের দিনই চলে গেছে, কিন্তু উনি এতদিন পর্যন্ত ছিলেন। তো জনগণ এটির পরে বা আগে সব মিলে যে প্রত্যাশা করে যে কেউ যেন আর পালিয়ে যেতে না পারে। অবশ্যই অবশ্যই বড় অপরাধী যারা, তাদেরকে দেশে রাখতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং উপযুক্ত বিচার করতে হবে। এটি জনগণের প্রত্যাশা, 16 কোটি মানুষের প্রত্যাশা, কোনো সন্দেহ নাই। ডেফিনেটলি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের প্রধান উপদেষ্টা, জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের ঘোষণা প্রেস সচিবের। আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়, শেষ হবে 26 ডিসেম্বর। প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনের অনুরোধ মন্ত্রণালয়ের। নানা সংকটে জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেবা বঞ্চিত দক্ষিণের কয়েক জেলার মানুষ, বিপাকে কর্তৃপক্ষ। এবং হাড় কাঁপানো শীতে জবুথবু কয়েক জেলার জনজীবন, দিনের বেশিরভাগ সময় মেলে না সূর্যের দেখা, বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।